নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, দেশের প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর যে কাজ করার কথা ছিল সেই কাজ এবার করলেন দেশের বিরোধী দলনেতা। এবং দেশের বিরোধী দলনেতা এই মুহূর্তে সেই মহিলার পাশে দাঁড়ালেন যিনি উন্নাওতে নির্যাতিতা। এবং সেই নির্যাতিতা মহিলা যখন দিল্লিতে এসে ইন্ডিয়া গেটে একদম ধর্ণা প্রদর্শন করছিলেন যে আমাকে যারা অত্যাচার করেছে তাদেরকে ছেড়ে দেবেন না, এইটুকু ছিল তার দাবি। তার সমস্ত দাবিকে একদম প্রত্যাখ্যান করে দিল্লির পুলিশ তাকে গ্রেপ্তার করলো, চ্যাংদলা করে নিয়ে গিয়ে পুলিশ প্রিজন ভ্যানে তুললো এবং সেইখান থেকে তাকে গ্রেপ্তার করা হলো। এই সামগ্রিক ঘটনা নিয়ে মুখ খুলেছেন বিরোধীরা, মুখ খুলেছেন রাহুল গান্ধী, মুখ খুলেছেন অরবিন্দ কেজরিওয়াল, এবং তারা বলছেন যে তারা এই পরিবারের পাশে অবশ্যই দাঁড়াবেন। রাহুল গান্ধী এই ঘটনা নিয়ে বিভৎস বক্তব্য রেখেছেন এবং এই মুহূর্তে এই বক্তব্য কিন্তু ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম যে উন্নাওতে যে মহিলা, উন্নাওয়ের যে নির্যাতিতা, একজন গ্যাং রেপ হয়েছিল তার প্রতি, সেই মহিলা গতকাল তিনি নিজে এবং তার পরিবারের সদস্য এবং একজন সোশ্যাল ওয়ার্কার ইয়োগিতা ভাবনা, তিনি এই তিনজন সদস্য তারা দিল্লিতে একদম শান্তিপূর্ণভাবে ধর্ণা প্রদর্শন করছিলেন। জাস্টিস ফর উন্নাও এই কথাটা লিখে তারা প্ল্যাকার্ড নিয়ে বসেছিলেন। দিল্লি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলো। তার এবং যেই ঘটনাটা ঘটিয়েছিল বিজেপি প্রাক্তন এমএলএ উত্তরপ্রদেশের কুলদীপ সিং সেঙ্গার, তাকে ছেড়ে দিল। এই মুহূর্তে 15 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তিনি জামানত পেয়ে গেলেন। এবং এই ঘটনা আরো একবার কোথাও গিয়ে নারী সুরক্ষা, নারীদের প্রতি যে সম্মান, সেটাকে প্রশ্নচিহ্নের মুখে ফেলেছে। রাহুল গান্ধীর এই নিয়ে বক্তব্য আপনাদেরকে শোনাই, তার পরবর্তীতে শোনাচ্ছি যে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী মহিলাদের সম্বন্ধে আসলে কি বক্তব্য স্টেজ থেকে রাখেন এবং দিল্লি পুলিশ তার নিরিখে কি ব্যবহার করছে। আগে আপনাদের রাহুল গান্ধীর বক্তব্য শোনাই। Is her fault that she has the courage to raise her voice for justice? এটাই কি তার একমাত্র সমস্যা তৈরি হলো? একমাত্র এটাই কি তার ভুল ছিল যে তিনি সাহস করে তার বিরুদ্ধে হওয়া অত্যাচারের বিরুদ্ধে তিনি মুখ খুলেছিলেন? এটাই কি তার একমাত্র দোষ হলো? তাই জন্য কি তার সঙ্গে এই ধরনের ব্যবহার? এবং তারপর তিনি বিস্তারিত ব্যাখ্যা করছেন, the fact that her perpetrator, former BJP MLA, has been granted bail is extremely disappointing and shameful, especially when the survivor is being repeatedly harassed and is living under the shadow of fear। অর্থাৎ যে সময় একজন সার্ভাইভার, গ্যাং রেপ থেকে বেঁচে আসা সার্ভাইভার, তিনি বারংবার তাকে হ্যারাস করা হচ্ছে, তাকে থ্রেট দেওয়া হচ্ছে, সে ভয় রয়েছে, সেই সময়ে যে এই কাজটা করেছিল বিজেপির এক্স এমএলএ কুলদীপ সিং সেঙ্গার, তিনি সরাসরি ছাড়া পেয়ে গেলেন এবং বেল গ্রান্ট করে দেওয়া হলো। এইটা সবচেয়ে একটা শেমফুল ইনসিডেন্ট, একটা লজ্জাজনক পরিস্থিতি। তারপর তিনি বলছেন, বেল ফর রেপিস্ট অ্যান্ড ট্রিটিং সার্ভাইভার্স লাইক ক্রিমিনালস, হোয়াট কাইন্ড অফ জাস্টিস ইজ দিস? অর্থাৎ একজন রেপিস্ট যে, তাকে বেল দিয়ে দেওয়া হলো, এবং একজন যিনি সার্ভাইভার, যিনি এই ঘটনার মধ্যে দিয়ে উঠে এসেছেন, যিনি ভিকটিম নিজে, তাকে এই ধরনের ট্রিটমেন্ট করা, তাকে চ্যাংদলা করে পুলিশ নিয়ে গেছে, অ্যারেস্ট করে নিয়ে গেছে। তার একটা শান্তি মতন বসে তিনি ধর্ণা প্রদর্শন করছিলেন, তিনি কাউকে ডিস্টার্ব করছিলেন না। দিল্লি ইন্ডিয়া গেটে গিয়ে কোনো গাড়ি ঘোড়া আটকে দিচ্ছিলেন তেমন বিষয়টা নয়। তিনি একদম ইন্ডিয়া গেটে বসে একটা প্ল্যাকার্ড নিয়ে জাস্টিস ফর উন্নাও বলে তিনি বসেছিলেন, কোনো স্লোগানিংও করছিলেন না। সেখান থেকে পুলিশ তাদেরকে তুলে নিয়ে যায়। এইটাই কি সঠিক ব্যবহার ভারতবর্ষে মহিলাদের প্রতি? এবং যাদের প্রতি এ ধরনের অন্যায় হয়েছে তাদের সঙ্গে পুলিশ এই ধরনের ব্যবহার করতে পারে? প্রশ্ন তুলছেন এলওপি রাহুল গান্ধী। তারপর তিনি বলছেন, we are not just becoming a dead economy with such inhuman incidents, we are also turning into a dead society। আমরা একটা মৃত সভ্যতা এই হিসাবে নিজেদেরকে প্রতিপন্ন করছি প্রতি মুহূর্তে। শুধুমাত্র ডেড ইকোনমি, যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের ইকোনমি সেটাকে নিয়ে ডেড ইকোনমি তকমা দিয়েছিলেন। শুধু সেটা নয়, তার সঙ্গে এইটাও এই মুহূর্তে প্রমাণিত যে আমরা একটা মৃত সভ্যতা, সেই দিকেই আমরা এগিয়ে চলেছি। এই ধরনের ঘটনাগুলো যখন ঘটছে, মহিলাদের প্রতি অত্যাচার হচ্ছে এবং সেই অত্যাচার যে করছে সে বেল পেয়ে যাচ্ছে, এবং যার প্রতি অত্যাচার হচ্ছে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে, এই ঘটনাগুলো আরো একবার প্রমাণিত করে যে আমরা মৃত সভ্যতায় বাস করছি। তারপর তিনি লিখছেন, ইন আ ডেমোক্রেসি রেজিং আ ভয়েস অফ ডিসেন্ট ইজ আ রাইট অ্যান্ড
সাপ্রেসিং ইট ইজ আ ক্রাইম। অর্থাৎ যে কণ্ঠস্বর তুলছে, যে আওয়াজ তুলছে কোনো ধরনের কোনো দুর্নীতির বিরুদ্ধে বা কোনো ধরনের কোনো ক্রাইমের বিরুদ্ধে, সেটা তার রাইট। কনস্টিটিউশন তাকে সেই রাইট দিয়েছে, কিন্তু সেই ভয়েসটাকে সাপ্রেস করা, সেই ভয়েসটাকে চাপা দেওয়া, সেই চেষ্টাটা করা কিন্তু একটা ক্রাইম ভারতবর্ষের সংবিধান অনুযায়ী। এবং তার পরবর্তীতে তিনি বলছেন, দ্য সার্ভাইভার ডিজার্ভস রেসপেক্ট, সেফটি অ্যান্ড জাস্টিস, নট হেল্পলেসনেস, ফিয়ার অ্যান্ড ইনজাস্টিস। রাহুল গান্ধীর এই কথা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে বিরোধী দলনেতা তিনি জানিয়েছেন যে তিনি এই মহিলার সঙ্গে গিয়ে দেখা করবেন, তার বাড়িতে গিয়ে দাঁড়াবেন এবং দরকার হলে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স এই মহিলাকে কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হবে। রাহুল গান্ধী এমন মন্তব্য করেছেন। এরপর আপনাদের শোনাই অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য। অরবিন্দ কেজরিওয়াল বলছে, it has now become a bitter truth that in BJP's rule justice run in reverse। অর্থাৎ পেছন দিকে সভ্যতা পেছন দিকে এগোচ্ছে এবং যে বিচার সেটাও পেছন দিকে এগোচ্ছে বিজেপির যখন রুল করছে ভারতবর্ষে। রেপ ভিকটিমস and their families are met with battles, fear and harassment while rape accused receive protection and respect। অর্থাৎ যে রেপ করেছে এবং যে দোষী সাব্যস্ত হয়েছে অলরেডি লোয়ার কোর্টে, যাকে 15 বছরের সাজা শোনানো হয়েছিল বিজেপির প্রাক্তন এমএলএ, তিনি তাকে প্রোটেকশন দিচ্ছে গভর্নমেন্ট, তাকে জাস্টিস, তাকে রেসপেক্ট দিচ্ছে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট দিচ্ছে, এটার প্রমাণও রয়েছে। বিজেপির মন্ত্রীরা বলছেন জি, ওনার নামের পাশে জি বসানো হচ্ছে, অর্থাৎ কুলদীপ সিং সেঙ্গার জি, উन्होंने क्या ही किया है, এইরকম বলে একজন বিজেপির মন্ত্রীকে হাসতে পর্যন্ত দেখা গিয়েছে। তার পরবর্তীতে অরবিন্দ কেজরিওয়াল বলছেন, this is not just a failure of a system, it is a mirror to the mindset of those in power। অর্থাৎ যারা এই মুহূর্তে শাসন ক্ষমতায় বসে আছে তাদের একদম মনের মানসিকভাবে প্রতিবিম্ব এইটা একটা, এবং সেই জায়গাটা আরো একবার কিন্তু প্রমাণ হয়ে গেল। এবার আপনাদেরকে দেখাই 2018 সালে নরেন্দ্র মোদী তিনি স্টেজ থেকে দাঁড়িয়ে কি বলেছিলেন মহিলাদের সুরক্ষা নিয়ে এবং নারী সুরক্ষা নিয়ে। তার সেই দিনের বক্তব্য কি তিনি আজকে ভুলে গেছেন? আর যদি ভুলে না যান, তিনি কেন দিল্লি পুলিশের যে অধিকর্তারা ছিলেন যারা এই কাজটা করেছে তাদেরকে কেন কোনো ধরনের শোকজ করছে না? কেন একজন সাধারণ মানুষ যার উপর এই ধরনের অত্যাচার হয়েছে, যিনি নিপীড়িতা, যিনি নির্যাতিতা, তিনি নিজে রাস্তায় নামছেন, তবুও কেন এই ধরনের পুলিশের ব্যবহার, তার প্রতি কোনো ধরনের কোনো প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেন? এই প্রশ্ন উঠে আসে এই মুহূর্তে। অন্যদিকে এই প্রশ্ন অনেকেই বলতে পারেন আপনারা যে কোর্ট যদি অর্ডার দেয় তাহলে তো কোর্টের অর্ডারের উপর কিছু করার নেই। অবশ্যই কিছু করার নেই, কিন্তু দিল্লি পুলিশের এই ব্যবহার, তার উপর হয়তো প্রশাসনের কিছু করার ছিল। এই ধরনের একজন নির্যাতিতা তিনি যেখানে একজন এই যে সামগ্রিকভাবে একটা প্রোটেস্ট দেখাচ্ছিলেন, শান্তিপূর্ণ প্রোটেস্ট, তার কিচ্ছু দাবি ছিল না। তার দাবি ছিল এই যে লোকটি আমাকে অত্যাচার করেছে তাকে যেন ছেড়ে না দেওয়া হয়। তিনি তার প্রোটেস্ট দেখিয়ে চলেও যেতেন। দিল্লিতে এই মুহূর্তে ঠান্ডা রাতে তারা বসেছিলেন, চুপচাপ বসেছিলেন এবং সোশ্যাল মিডিয়াতে ভিডিও তৈরি হচ্ছিল সেগুলোকে ছাড়া হবে বলে। সেই পর্যায়ে এসে পুলিশ ধাক্কাধাক্কি করে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায়। সামগ্রিকটা রাখলাম আপনাদের সামনে, আপনারা দেখুন নরেন্দ্র মোদীর বক্তব্য এবং অবশ্যই বিচার করুন সেদিনের নরেন্দ্র মোদী, আজকের নরেন্দ্র মোদী, সেদিনের তার বক্তব্য এবং আজকের এই পরিস্থিতি, দুটোর মধ্যে আকাশ পাতালের তফাৎ। আপনারা বিচার করুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, যে কোনো রাজনৈতিক ইস্যুর থেকে এইটা আরো গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আপনারা কি মনে করেন দেখার অপেক্ষায় রইলাম। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। भारत सरकार ने बेटियों के साथ दुर्व्यवहार करने वाले राक्षसी मनोवृत्ति के लोगों को अब फांसी पे लटकाने का कानून बनाया है। और जब मुख्यमंत्री जी ने इस बात को कहा, मैं देख रहा था पूरा मंडप तालियों से गूंज रहा था, तालियां बंद नहीं हो रही थी। ये दिल्ली में ऐसी सरकार है जो आपके दिल की आवाज सुनती है और निर्णय करती है, तब जाकर के देश स्वीकार करता है। और मैं कहना चाहूंगा, हम परिवार में बेटियों को सम्मान देना सीखें, हम परिवार में बेटियों का महत्व बढ़ाएं और परिवार में जरा बेटों को जिम्मेवारी सिखाना भी शुरू करें। अगर बेटों पर जिम्मेवारी सिखाना सीखेंगे तो बेटियों को सुरक्षित करना कभी कठिन नहीं होगा। और इसलिए जो बेईमानी करेगा, जो भ्रष्ट आचरण करेगा, राक्षसी कार्य करेगा, वो तो फांसी पे लटक जाएगा।